গল্পের শুরুতে আমরা সিলভার উইং ব্যাটালিয়ন নামের একটি অ্যাডভেঞ্চারার টিমকে দেখতে পাই। ওরা একটা বিশাল আইস ড্র্যাগন শিকার করতে বের হয়। ফাইট শুরু হতেই ড্র্যাগনটা কার ভারী লেজ দিয়ে পুরো ব্যাটেলফিল্ড ঝাপটা মারে, তবে টিমের সবাই টাইম মতো ডজ করে বেঁচে যায়। তারপর ওরা নিজেদের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক স্পেল ব্যবহার করে, কিন্তু অবাক করার মতো ব্যাপার, ওই বিশাল ড্র্যাগনের উপর কোনো ড্যামেজই হয় না। ড্র্যাগনও চুপ করে থাকার না, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর একটা আইস ব্রেথ অ্যাটাক ছুড়ে দেয়। এটা দেখে টিমের মেজ দ্রুত ডিফেন্স ম্যাজিক কাস্ট করে, কিন্তু অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যে তার বেরিয়ার খুব সহজেই ভেঙে যায়। ঠিক এই সময় টিমের কুক ডেনিস সামনে এগিয়ে আসে আর নিজের হাত দিয়ে সেই অ্যাটাকটা ব্লক করে দেয়। হ্যাঁ, মেজের হাতটা ইনজার্ড হয়ে যায়, কিন্তু ডেনিস একদম ঘাবড়ে না গিয়ে সঙ্গে সঙ্গে নিজের ম্যাজিক দিয়ে একটা হিলিং পোশন তৈরি করে, তাকে হিল করে আর তার মনোবলও বাড়িয়ে দেয়। এইসব দেখে ভাইস ক্যাপ্টেন কেটি হালকা করে হাসে, পরিষ্কার বোঝা যায় সে বেশ ইমপ্রেসড। কিন্তু এখানেই ক্যাপ্টেন ভিগোর মুখে হিংসাটা একদম পরিষ্কার দেখা যায়। রেগে গিয়ে ভিগো তার ম্যাজিক্যাল ড্যাগার সামান করে সরাসরি ড্র্যাগনের চোখে আক্রমণ করে বসে। এতে ড্র্যাগনটা একদম খেপে যায় আর ডার্ক লাইটনিং দিয়ে পুরো টিমের ওপর অ্যাটাক করে। কেটি আর ভিগো শেষবারের মতো একসাথে চেষ্টা করে মনস্টারটাকে নামানোর, কিন্তু কিছুতেই কাজ হয় না। শেষে বাধ্য হয়ে পুরো টিমকেই পিছু হটতে হয়। পরে ক্যাপ্টেন একটা জরুরি মিটিং ডাকে, কিন্তু খেয়াল করার মতো বিষয় হলো ভাইস ক্যাপ্টেন কেটির সিটটা খালি। সবাই চুপচাপ বসে থাকলে ডেনিস নীরবতা ভেঙে জিজ্ঞেস করে মিটিংটা কেন ডাকা হলো। তখন ভিগো কথা বলে আর সরাসরি দোষটা ডেনিসের ওপর চাপিয়ে দেয়। সে বলে ডেনিস যদি মাঝখানে এসে ইন্টারফিয়ার না করত আর তার ওই ভয় দেখানোর স্কিল ইউজ না করত, তাহলে আমরা জিতে যেতাম। ডেনিস সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে এই অর্ডার তো আপনি নিজেই দিয়েছিলেন, কিন্তু ভিগো উল্টো বলে আমি কখনো এমন বোকা সিদ্ধান্ত নিতাম না। ডেনিস তখন মনে করিয়ে দেয় তাদের আসল লক্ষ্য ছিল গোল্ড ড্র্যাগনের রেয়ার ড্রপস সংগ্রহ করা, কিন্তু ড্র্যাগন যখন রেগে গিয়ে পুরো পরিস্থিতি বিপজ্জনক করে তোলে তখন ভিগোই তাকে ওই স্কিল ব্যবহার করতে বলেছিল। কোয়েস্টটা ফেল হয়েছে ঠিকই, কিন্তু ওই সিদ্ধান্তের জন্যই সবাই বেঁচে ফিরতে পেরেছে। সেই সময় ডেনিস ভিগোকে সাহসী লিডার মনে করত, কিন্তু এখন মনে হচ্ছে ভিগো শুধু ওই ঘটনাটা ব্যবহার করে সব দোষ তার ঘাড়ে চাপাচ্ছে। এতেই থামে না, ভিগো ডেনিসকে রাইভাল পার্টির গুপ্তচর বলে অভিযুক্ত করে আর তাকে দল থেকে বের করে দেয়। ডেনিস চারপাশে তাকায়, আশা করে কেউ তার পক্ষ নেবে, কিন্তু পুরো টিম চুপচাপ থাকে। কেউই ক্যাপ্টেনের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। অবশেষে ডেনিস চুপচাপ সব মেনে নেয়। তখন ভিগো তাকে একটা সাধারণ কুক বলে অপমান করে, আর ঠিক তখনই ডেনিসের ধৈর্য শেষ হয়ে যায়। সে তার রান্নার ছুরিগুলো ম্যাজিক দিয়ে পাওয়ার আপ করে, ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। ভিগো তখনও তাকে উস্কাতে থাকে, বলে লেভেল 99 হলেও তুই শুধু কুকি থাকবি। পরিস্থিতি তখন একদম টেনশনে ভরা। দুজনেই নিজের ভয়ঙ্কর অরা ছেড়ে দেয়। মনে হচ্ছে সিলভার উইং হেডকোয়ার্টারের ভেতরেই এখন একটা মারাত্মক লড়াই শুরু হতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই ডেনিস নিজেই থেমে যায়। সে টেবিলে হাত মেরে বলে এখন থেকে এই পার্টির ঝামেলা আমার না। এরপর আর পিছনে না তাকিয়ে নিজের নতুন যাত্রায় বের হয়ে পড়ে, একজন শেফ হওয়ার স্বপ্ন নিয়ে। ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে ডেনিস শেষবারের মতো রয়্যাল ক্যাপিটালটার দিকে তাকায়। ঠিক তখনই একটা ছোট মেয়ে এসে তার সাথে ধাক্কা খায় আর তার বেলুনটা হাত থেকে ছুটে যায়। ডেনিস সঙ্গে সঙ্গে ব্যাগটা ফেলে লাফ দেয়, বেলুনটা ধরে আবার মেয়েটার হাতে তুলে দেয় আর মিষ্টি করে বলে যেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটা কখনো ছেড়ে দেওয়া উচিত না। দূর থেকে ভিগো সবকিছু দেখছিল আর তার মুখে একটা খারাপ ধরনের হাসি চলে আসে। বোঝা যায় তার মাথায় অন্য কোনো প্ল্যান চলছে। ডেনিস যখন সিটির গেট পার হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে তখন কেটি পিছন থেকে দৌড়ে আসে। ডেনিস থামে না, কিন্তু কেটি জিজ্ঞেস করে এখন আমাদের জন্য আলকেমি, ওষুধ আর খাবার কে বানাবে। ডেনিস শান্তভাবে বলে আমার জায়গায় অন্য কেউ এসে একই কাজ করবে। কেটি একটু ইমোশনাল হয়ে যায়। সে বলে আমাদের পার্টি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হয়েছে শুধু তোমার জন্য। বেশিরভাগ মানুষ তো জানেই না তুমি সবসময় পেছন থেকে আমাদের সাপোর্ট করে গেছো। শেষবারের মতো কেটি অনুরোধ করে কমপক্ষে একটা ফাইনাল ডিনার আর কিছু খাবার বানিয়ে দাও। ডেনিস তার দিকে তাকিয়ে বলে তোমার মাথায় কি শুধু এই কথাটাই ঘুরছে। কেটি বুঝে যায় এখন আর যাই বলুক ডেনিস তার সিদ্ধান্ত বদলাবে না, তাই একটু শান্ত হয়ে জিজ্ঞেস করে আচ্ছা সামনে তোমার প্ল্যান কি। ডেনিস তার স্বপ্নের কথা বলে সে একটা রেস্টুরেন্ট খুলতে চায় আর তাকে সুযোগ দেওয়ার জন্য কেটিকে ধন্যবাদও জানায়। তার মনে পড়ে ভিগো সবসময় এই বিষয়টা নিয়ে হিংসা করত। ডেনিস আর কেটির বন্ধনটা কতটা কাছের ছিল। কোথাও না কোথাও ভিগোর কেটির প্রতি আলাদা একটা ইন্টারেস্টও ছিল। ডেনিস একটু ভারী মন নিয়ে বলে সরি আমি থাকতে পারবো না। তারপর একটা সাধারণ গুড বাই বলে সে তার অ্যাডভেঞ্চার লাইফটাকে পেছনে ফেলে দেয়। এরপর গল্প এগিয়ে যায়। ডেনিস অবশেষে একটা ছোট্ট শহরে পৌঁছে যেখানে সে তার রেস্টুরেন্ট খুলতে চায়। প্রয়োজনীয় জিনিস খুঁজতে খুঁজতে সে একটা দোকানে ঢোকে। সেখানে দোকানদার পোলভো তাকে একটা বেশ দামি ফ্রিজ, যেটাকে আইস বক্স বলে, কিনে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু কিনে ফেলার আগেই ডেনিসের তার ফেভারিট বইটার কথা মনে পড়ে, রিটায়ার্ড অ্যাডভেঞ্চারারদের জন্য কিভাবে রেস্টুরেন্ট খুলতে হয়। সে সঙ্গে সঙ্গে বইটা খুলে দেখে আর নিশ্চিত হয় শুরুর খরচ কম রাখা ভালো। তখন তার মাথায় আসে সে তো নিজেই আইস ম্যাজিক ব্যবহার করতে পারে। তাই সে পরিষ্কারভাবে পলভোকে বলে দেয় আমার এই আইস বক্স লাগবে না। দোকান থেকে বের হয় ডেনিস, বইটা হাতে নিয়ে ভাবে এবার সে সবকিছু একদম বই অনুযায়ী করবে। এরপর সে খুব কম দামে একটা পরিত্যক্ত জায়গা কিনে ফেলে, লোকাল সাপ্লায়ারদের সাথে ভালোভাবে কথা বলে সব জিনিস নেয়।
কিচেনের জন্য হাড়ি পাতিলও কিনে ফেলে। সবকিছু ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই বইয়ের একটা পেজ তার চোখে পড়ে, যেখানে লেখা একা কাজ করার চেয়ে একজন সার্ভার রাখা ভালো। এই সময়েই ডেনিস দেখে কাছেই একটা ভিড় জমেছে। একটা স্লেভ মার্চেন্ট একজন মেয়েকে বিক্রি করছে। মেয়েটা আগে একটা অভিজাত পরিবারের মেয়ে ছিল, কিন্তু তার বাবা মা হেরে গিয়ে নির্বাসিত হওয়ায় সে এখন দাসী হয়ে গেছে। স্লেভ ট্রেডার মেয়েটার অনেক প্রশংসা করছে, যেন দামটা বেশি পাওয়া যায়, আর আশেপাশের লোকজন মেয়েটাকে নিয়ে অদ্ভুত আর বাজে কথা বলছে, যা দেখে ডেনিসের খারাপ লাগে। তবুও সে নিজেকে বোঝায় সবাইকে তো আর সাহায্য করা যায় না। কিন্তু হঠাৎ মেয়েটা মুখ তুলে ডেনিসের দিকে তাকায়, আর তার চোখে ডেনিস যেন নিজের অতীতকেই দেখতে পায়। বিডিং শুরু হয়, 3 লাখ থেকে 8 লাখ পর্যন্ত চলে যায়। হঠাৎ ডেনিস নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সরাসরি 10 লাখ বলে বসে। পুরো ভিড় অবাক হয়ে যায়। স্লেভ ট্রেডার তো খুশিতে আত্মহারা। সে প্রায় মেয়েটাকে ডেনিসের হাতে তুলেই দিচ্ছিল, ঠিক তখনই পলভো এসে ঢুকে 15 লাখ বলে দেয়। ওই লোকটাকে সহ্য করতে না পেরে ডেনিস সঙ্গে সঙ্গে 20 লাখ বলে দেয়। বিডি আরও বাড়তে থাকে, 40 লাখ ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত ডেনিস তার সব টাকা খরচ করে মেয়েটাকে কিনে নেয়। নিজের জন্য প্রায় কিছুই বাকি থাকে না। তারপর সে মেয়েটার জন্য নতুন কাপড় কিনে দেয়, আর ওই কাপড়গুলোতে মেয়েটাকে দেখতে সত্যিই অনেক কিউট লাগে। সন্ধ্যার সময় মেয়েটা চুপচাপ ডেনিসের পেছনে পেছনে হাঁটছিল। ডেনিস তাকে কাছে থাকতে বলে, কিন্তু তারপরও ভিড়ের মধ্যে সে হারিয়ে যায়। মানুষজন তাকে ধাক্কা দেয়, বারবার লোকজনের সাথে ধাক্কা খায়, বকাও খেতে হয়। চারপাশে তাকিয়ে তার কাছে সবকিছুই অচেনা আর ঠান্ডা লাগে। মনে হয় যেন সবাই মানুষ না, দানবের মতো। সে নিজের কাপড়টা শক্ত করে ধরে এক জায়গায় দাঁড়িয়ে যায়। ঠিক তখনই ডেনিস তাকে খুঁজে পায় আর বলে, তুমি হারিয়ে যাওয়ায় আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। তারপর তাকে আবার নিজের কাছে নিয়ে আসে আর একটু লজ্জা পেয়ে বলে, সরি, মনে হয় আমি একটু বেশি দ্রুত হাঁটছিলাম। মেয়েটা অবশেষে কথা বলে। সে জিজ্ঞেস করে, আপনি আমাকে কিনলেন কেন? ডেনিস হালকা হেসে বলে, তোমাকে দেখে আমার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তারপর সে মেয়েটাকে স্বাভাবিক করতে চায় আর নাম জিজ্ঞেস করে। শুরুতে মেয়েটা বলে, আমাকে শুধু স্লেভ বললেই হবে, কিন্তু ডেনিস নরমভাবে বলে, না, তোমার একটা নাম তো আছে। তখন মেয়েটা আস্তে করে বলে, আমার নাম আইলিয়ার। ডেনিসও ভদ্রভাবে নিজের পরিচয় দেয়। এরপর আইলিয়ার জিজ্ঞেস করে, আমাকে কি করতে হবে? ডেনিস বলে, দ্বিতীয় তলাটা তোমার, তুমি চাইলে যে কোনো সময় চলে যেতে পারো, আর যদি কখনো যেতে চাও তুমি ফ্রি। এই কথা শুনে মেয়েটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার পেট থেকে জোরে শব্দ হয়। এটা শুনে ডেনিস একটু হাসে আর বলে, একটু অপেক্ষা করো, আমি কিছু বানিয়ে দিচ্ছি। তারপর সে পুরো মন দিয়ে রান্না শুরু করে। একদম ঠিক সময় একের পর এক উপকরণ যোগ করতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা ঝকঝকে মজার গন্ধওয়ালা ডিশ তৈরি হয়ে যায়। মেয়েটা চুপচাপ তার সবকিছু লক্ষ্য করছিল, আর প্রথম চামচটা মুখে দিতেই তার চোখ আনন্দে চকচক করে ওঠে। সে একটানা পুরো প্লেটটা খেয়ে ফেলে, নিজেকে সামলাতে পারে না, চোখ দিয়ে পানি চলে আসে। ডেনিস বুঝতে পারে এই মেয়েটা জীবনে অনেক কষ্ট পেয়েছে, তাই সে তার অতীত নিয়ে কোনো প্রশ্ন করে না, যতক্ষণ না সে নিজে বলতে চায়। ডেনিস শুধু হাসি মুখে তাকে খেতে দেখে। কিন্তু হঠাৎ করে যখন সে জিজ্ঞেস করে কেমন লাগছে, তখন আইলিয়ার একটু বেশি খাবার মুখে নিয়ে ফেলে আর হঠাৎ কাশতে শুরু করে। অদ্ভুত অদ্ভুত শব্দ বের হতে থাকে। এটা দেখে ডেনিস একটু প্যানিক হয়ে যায়। মনে মনে ভাবে, কেউ যদি এটা শুনে ফেলে তাহলে কি হবে? পরের সকালে দেখা যায় আইলিয়ার পুরো জায়গাটা একদম চকচকে করে পরিষ্কার করে ফেলেছে। ফ্লোর থেকে শুরু করে কাউন্টার সবকিছু ঝকঝক করছে। ডেনিস তাকে কুকিংয়ের কাপড় দেয়, তারপর নিজের বানানো খাবারগুলো টেস্ট করতে বলে। ধীরে ধীরে সে আইলিয়ারকে সব ছোট ছোট কাজে ইনভলভ করে, আর এখন মেয়েটা আগের মতো পিছনে পিছনে না ঘুরে তার পাশে পাশে হাঁটে। সব প্রস্তুতি শেষ হলে ডেনিস খুশি হয়ে জোরে বলে ওঠে, আর আইলিয়ারের সাথে ফিস্ট বাম্পও করে। তারপর সে অফিসিয়ালি জায়গাটার নাম ঠিক করে, অ্যাডভেঞ্চারার্স রেস্টুরেন্ট, আর আইলিয়ারকে তার নতুন কাজগুলো বুঝিয়ে দেয়। মনে মনে ডেনিস ভাবে, যদি মানুষ আমার রান্নার এমন ফ্যান হয়ে যায় যে দিনে 3 বার করে খেতে আসে, আর সবচেয়ে দরকারি কথা, ওরা যেন টাকা দেয়, কারণ এই মুহূর্তে ডেনিস একদম ফাঁকা হাতে। ঠিক তখনই রেস্টুরেন্টের স্লাইডিং দরজা খুলে যায়, আর এক অ্যাডভেঞ্চারার ভেতরে ঢোকে। মাথা থেকে পা পর্যন্ত পুরো ভারী আর্মার পড়ে আছে, একটুও ফাঁকা নেই। ডেনিস 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। তারপর তার গাইড বইয়ের একটা কথা মনে পড়ে। কিছু কাস্টমার থাকে যারা কথা বলতে চায় না, তাদের স্পেস দিতে হয় আর শুধু আরামদায়ক সার্ভিস দিতে হয়। এই ভেবে ডেনিস হাসে আর আইলিয়ারকে বলে, 1 গ্লাস পানি নিয়ে আসো। নাইটটা চুপচাপ বসে মেনু পড়তে থাকে। ডেনিস তাকে লক্ষ্য করে ভাবে হয়তো কোনো বড় কঠিন ডিশ অর্ডার করবে, কিন্তু একটু লজ্জা নিয়ে সে শুধু একটা ছোট রাইস বল দেখায়, তারপর একটা টপিং। ডেনিস জিজ্ঞেস করে, আর কিছু লাগবে? কিন্তু নাইটটা শক্ত গলায় বলে, না। ডেনিস আবার জিজ্ঞেস করে, আপনি কি কম খান? উত্তর আসে, না। তখন ডেনিস বুঝে যায় সমস্যা খাওয়ার না, টাকার। সে হালকা নিঃশ্বাস ফেলে বলে, আমি তোমার জন্য একটা কাৎসুদন বানিয়ে দিচ্ছি। এই কথা শুনে নাইটের গলা কেঁপে যায়। সে বলে, আমার কাছে এত টাকা নেই। ডেনিস একটু বিরক্ত হয়ে বলে, এত শক্তিশালী শরীর নিয়ে ভালো করে খেতে হবে তো। কিন্তু পরের মুহূর্তেই সে থমকে যায়, কারণ হেলমেটের ভেতর
থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। কিছুক্ষণ পরে সেই লেডি নাইট নিজের নাম বলে, হেনরিয়েটা। ধীরে ধীরে সে একটু খুলে কথা বলতে শুরু করে, জানায় তার পার্টিও তাকে বের করে দিয়েছে, কারণ তাদের মতে মেয়েরা নাকি ততটা স্ট্রং না, আর পার্টির জন্য বোঝা হয়ে যায়। হেনরিয়েটা স্পষ্ট করে বলে স্কিলের সাথে জেন্ডারের কোনো সম্পর্ক নেই। ডেনিস ওয়েডে একমত হয়। সে এটাও স্বীকার করে যে এখন তার লেভেল মাত্র 23, কিন্তু ডেনিস তাকে সাহস দিয়ে বলে এই লেভেলে তুমি আসলে বেশ ভালোই করছো। এরপর হেনরিয়েটা হঠাৎ করেই এক্সাইটেড হয়ে যায় যখন সিলভার উইং পার্টির কথা ওঠে। সে বলে তাদের ভাইস ক্যাপ্টেনও একজন মহিলা সোর্ডসম্যান। হেনরিয়েটা লেজেন্ডারি ক্রিমসন সোর্ডের কথা বলতে শুরু করে, যাকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মহিলা যোদ্ধা ধরা হয়। ডেনিস নিচু গলায় কিছু বলে ফেলে, শুনে মনে হয় তার একটু কষ্টও হচ্ছে। হেনরিয়েটা জিজ্ঞেস করে কিছু বললে? ডেনিস তাড়াতাড়ি বলে না না কিছু না। তারপর হেনরিয়েটা স্বীকার করে সে চুপচাপ পার্টিতে ঢোকার চেষ্টা করছিল, যাতে কেউ বুঝতে না পারে সে মেয়ে। কিন্তু কথা না বলে পার্টিতে ঢোকা প্রায় অসম্ভব। এখন না আছে পার্টি, না টাকা, না কাজ। ডেনিস মন দিয়ে সব শোনে। তারপর তার সামনে গরম গরম মজার গন্ধওয়ালা কাৎসুদন রেখে বলে গরম গরম খাও, টাকা পরে দিলেও হবে। প্রথম কামড় দিতেই হেনরিয়েটার চোখ চকচক করে ওঠে। ক্রিস্পি কাটলেটটা এত মজার লাগে যে সে গাল ভরে বলে ওঠে এটা তো দুনিয়ার সেরা খাবার। খাওয়া শেষে সে ধন্যবাদ দিলে ডেনিস হেসে বলে থ্যাঙ্কস বলতে চাইলে রেগুলার কাস্টমার হয়ে যাও। হেনরিয়েটা রাজি হয়, কিন্তু সমস্যা হলো পার্টি না থাকলে সে আয় করতে পারবে না। এই জায়গায় ডেনিসের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে আমি আমার কাস্টমারদের জিজ্ঞেস করব কারো যদি একজন ফিমেল নাইট লাগে, তুমি আবার আসো, হয়তো ততদিনে একটা গ্রুপ পেয়ে যাবে। কিছুক্ষণ পর কয়েকজন ছেলে রেস্টুরেন্টে আসে। খাওয়া শেষে তারা অবাক হয়ে যায়, খাবার এত মজার, আর ছোট্ট ওয়েট্রেসটাও অনেক কিউট। তারা ডেনিসকে প্রশংসা করে। ডেনিস খুশি হয়ে আইলিয়ারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তোমাকে কিউট বলেছে, এতে কি তুমি খুশি? কিন্তু আইলিয়ার কিছু না বলে চুপচাপ চলে যায়, একদম কোনো এক্সপ্রেশন ছাড়াই। তারপরও দেখা যায় আইলিয়ার আগের চেয়ে একটু বেশি খুশি লাগছে, বিশেষ করে যখন সে একটা বয়স্ক মহিলাকে সার্ভ করে। ঠিক তখনই ডেনিস শুনতে পায় কিছু কাস্টমার নিজেদের পরের অ্যাডভেঞ্চারের কথা বলছে। ডেনিস তাড়াতাড়ি জিজ্ঞেস করে তোমরা কি একটা পার্টি? তারপর বলে আমি একজন সোর্স উইমেনকে চিনি, সে একটা পার্টি খুঁজছে। ওরা যখন শুনে মেয়েটা স্কিল্ড, তখনই লিডার রাজি হয়ে যায়, বলে সে কাল থেকেই জয়েন করতে পারে। ডেনিস একটু অবাক হয়ে যায়, কিন্তু লিডার বলে আমাদের পার্টিতে এখনই একটা শক্তিশালী অ্যাটাকার দরকার। সন্ধ্যায় হেনরিয়েটা প্রায় বিশ্বাসই করতে পারে না এত তাড়াতাড়ি সে একটা পার্টি পেয়ে গেছে। সে ডেনিসকে ধন্যবাদ দেয় আর বলে আমার প্রথম বেতনের টাকা আমি তোমার রেস্টুরেন্টেই খরচ করব। ডেনিস একটু ভেবে বলে পার্টিতে যোগ দেওয়ার আগে একটু সাবধানে থাকা ভালো, কিন্তু সে কিছু বলার আগেই হেনরিয়েটা বলে সবকিছু নিয়ে বেশি ভাবলে তো কিছুই করা যাবে না। ডেনিস বুঝে যায় সে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই সে তার জন্য আরেকটা মজার খাবার বানিয়ে দেয়, যেটা খেতেই হেনরিয়েটার সব টেনশন দূর হয়ে যায়। খেতে খেতে সে একটু লজ্জা পেয়েই বলে আমি এই উপকারটা একদিন শোধ করব। সে ভাবতে থাকে কাল এসে কি খাবো। এটা দেখে ডেনিস মনে মনে ভাবে মেয়েটা বোধহয় সত্যি এখানেই প্রতিদিন খেতে আসবে। এরপর দুজনেই বিদায় নেয়। রাতে ডেনিস আর আইলিয়ার যখন পিছনে পরিষ্কার পরিচ্ছন্নতা করছিল, তখন শেষ দুইজন কাস্টমার খাবার নিয়ে কথা বলছিল, খাবার কতটা অসাধারণ ছিল। তারপর তারা একটা গুজব নিয়ে কথা বলতে শুরু করে, একটা পার্টি নাকি একা মহিলা অ্যাডভেঞ্চারারদের রিক্রুট করে, তারপর ডানজনে নিয়ে গিয়ে তাদের উপর আক্রমণ করে। এটা শুনে ডেনিস একদম সতর্ক হয়ে যায়। মেয়েটা বলে ওরা ধরা পড়ে না, কারণ ভিকটিমদের সেখানেই ফেলে রেখে পরের শহরে চলে যায়। ডেনিসের মাথায় সঙ্গে সঙ্গে ওই 4 জনের কথা চলে আসে, আর সে মনে মনে প্রার্থনা করে ওরা যেন সেই লোকগুলো না হয়। পরের সকালে হেনরিয়েটা তাদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হয়। লিডারের নাম স্টিল, বাকি 3 জনও নিজেদের পরিচয় দেয়। স্টিল বলে আমাদের পার্টিতে সবাই রিল্যাক্স থাকতে পারো। এরপর তারা সবাই মিলে জঙ্গলের দিকে রওনা দেয়। হেনরিয়েটা জিজ্ঞেস করে আমাদের কোয়েস্টটা কি? তখন স্টিল বলে একদম সিম্পল কাজ, ভেতরে গিয়ে কিছু আইটেম কালেক্ট করতে হবে। হেনরিয়েটা একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে কি আইটেম? ওরা বলে ভেতরে গেলে বুঝবে। অস্বস্তি না লাগার জন্য হেনরিয়েটা আর কিছু না বলে চুপচাপ তাদের সাথে যেতে থাকে। ডানজেনের প্রথম লেভেলে ঢুকেই সে সব মনস্টার খুব সহজেই হারিয়ে দেয়। পার্টির লোকজন তার প্রশংসা করে, আর সে লজ্জা পেয়ে একটু হাসে। যখন স্টিল বলে আরও ভেতরে যেতে হবে, তখন হেনরিয়েটা খুশি হয়ে যায়। তার মনে হয় এবার সবাই তাকে বিশ্বাস করছে। আগের মতো শুধু মেয়ে বলে তাকে ছোট করে দেখা হচ্ছে না। তার মনে হতে থাকে সবকিছু এবার ঠিকঠাকই হবে, কিন্তু সে বুঝতে পারে না তার পিছনে ওদের মুখের হাসিগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে। যতই তারা ভেতরে যায়, হঠাৎ একটা ট্র্যাপ ট্রিগার হয় আর একটা ভয়ঙ্কর জায়েন্ট গোলেম বের হয়ে আসে। হেনরিয়েটা একদম না ভেবেই সামনে এগিয়ে যায়, আর এক আঘাতেই গোলেমের একটা হাত কেটে ফেলে। তারপর সে একাই মেইন ড্যামেজ ডিলার হয়ে লড়তে থাকে, যতক্ষণ না তার পা প্রায় কাজ করা বন্ধ করে দেয়। স্টিল তখন এমনভাবে অভিনয় করে যেন অবাক হয়ে গেছে। তুমি এত ক্লান্ত হয়ে গেছো? হেনরিয়েটা মনে করিয়ে দেয় তুমি তো বলেছিলে এত গভীরে যেতে হবে না। স্টিল বলে আর একটু হলেই হয়ে যাবে। এভাবে হেনরিয়েটা নিজেকে জোর করে এগিয়ে নেয়, যতক্ষণ না তারা ক্রিস্টাল মাইনে পৌঁছে যায়। সেখানে গিয়ে ওরা অবশেষে বলে ওরা আসলে মেমোরি ক্রিস্টাল নামের নীল পাথর সংগ্রহ করতে এসেছে। এই কথা শুনে হেনরিয়েটা একটু স্বস্তি পায় আর ক্লান্ত হয়ে বসে পড়ে। তখন স্টিল মেজ মার্মককে বলে ওর উপর একটু রিকভারি ম্যাজিক ব্যবহার করো, কিন্তু হিল করার বদলে মার্মক একটা স্টান স্পেল ছুড়ে দেয়। স্পেল লাগতেই হেনরিয়েটার পুরো শরীর দুর্বল হয়ে যায়।
যায়। সে যখন নিজের তলোয়ার ধরতে যায়, স্টিল তার হাতে জোরে পা দিয়ে তলোয়ারটা দূরে সরিয়ে দেয়। এবার হেনরিয়েটা বুঝে যায় ওকে ফাঁদে ফেলা হয়েছে। স্টিল তার ওপর পা রেখে দাঁড়িয়ে ব্যঙ্গ করে বলে, ধন্যবাদ এত বোকা আর সহজে ফাঁদে পা দেওয়ার জন্য। মার্মোকও তাকে বাঁচানোর বদলে উল্টা খারাপ কথা বলতে থাকে। সে বলে, এইটাই তো সমস্যা, ও এতটাই বোকা, তাই আমরা ওর সাথে ভালো স্মৃতি বানাতে পারবো। স্টিল হেনরিয়েটাকে বুকে হাত রেখে খারাপ দৃষ্টিতে তাকিয়ে বলে, সোর্ড ওয়েমেনরা সবচেয়ে ভালো শিকার, মজবুত শরীর, পারফেক্ট টার্গেট। এরপর সে ভালো খবর দেয়, গ্যাং 1 ঘন্টার মধ্যে মজা শেষ করে তাকে ছেড়ে দেবে। মার্মুক ঠান্ডা হাসি দিয়ে বলে, রেস্কিউয়ের আশা রাখো না, স্টান্টের প্রভাবের কারণে তুমি কিছুই করতে পারবে না। এই মুহূর্তে হেনরিয়েটা বুঝতে পারে, কাশ যদি সে ডেনিসের কথা শুনতো আর একটু সাবধানে থাকতো, কারণ আগে থেকেই তার মনে হচ্ছিল ওরা কিছু শেডি আচরণ করছে। এরপর তারা এক এক করে তার হেভি আর্মার খুলতে শুরু করে। স্টিল স্পষ্টভাবে বলে, চাইলেও চিৎকার করো, কেউ এখানে ঢুকতে পারবে না। হেনরিয়েটার আশা প্রায় ভেঙে পড়তে যাচ্ছে। ঠিক তখন হঠাৎ অদ্ভুত একটা শব্দ আসে, মনে হয় অন্য কেউ পার্টির পাশে আসছে। স্টিল সঙ্গে সঙ্গে হ্যান্ডকককে চেক করতে পাঠায়, কিন্তু তার আগে হঠাৎ বড় একটা রক আকাশে উড়ে এসে হ্যান্ডকককে আঘাত করে। সবাই চমকে ওই দৃশ্য দেখে, একটা অদ্ভুত মনস্টার যার হাতে 2টি বাটার নাইফ, মুখে ব্যাগ বাঁধা। হেনরিয়েটা দ্রুত ধুকছে, কেউ বুঝতে পারছে না এটা কি মনস্টার নাকি সুপার শক্তিশালী সাইকো কিচেন নাইফ নিয়ে। স্টিল আতঙ্কিত হয়ে মার্মককে বলে, একটা শর্ট স্পেল ব্যবহার করো যেন দুর্বলতা পাওয়া যায়, কিন্তু স্পেল ব্যর্থ হয়। মার্মক বুঝতে পারে এই বাঁচার লেভেল এতটাই হাই যে দুর্বলতা শনাক্তই হচ্ছে না। স্টিল বিশ্বাসই করতে পারে না। তখনই হঠাৎ এক ব্লিঙ্কে সেই বাঁচার তার পেছনে চলে আসে। একটি নাইট স্ট্রাইক স্টিলকে ধরে দেওয়াল থেকে আঘাত করে ছুড়ে ফেলে। বাকি সবাই কাঁপতে শুরু করে, ওরা পালানোর চেষ্টা করে, কিন্তু বাঁচার সবাইকে তাদের জায়গা দেখিয়ে দেয়। এই পুরো ঘটনায় হেনরিয়েটা শুধু ভাবছে, কে এই অদ্ভুত দক্ষ শেফ যে আমাকে বাঁচাচ্ছে। এরপর সে শুয়ে পড়ে, অচেতন হয়ে যায়। সন্ধ্যায় পরে হেনরিয়েটা ডেনিসকে সব বলে, আমি ওর নামও জানলাম না, ওসির ওয়েটিং রুমে এসে গেল, আর সবচেয়ে খারাপ, আমি আমার ক্লিফার্স হিরোকে ধন্যবাদও বলতে পারিনি। ডেনিস কাজের মাঝে হেল্পফুল শুনে বুঝতে পারে এটা কতটা ডোমেস্টিক এক্সপিরিয়েন্স ছিল। হেনরিয়েটা আরও বলে, অদ্ভুতভাবে আমার অ্যাটাকাররা ডানজেনের এন্ট্রান্সের বাইরে সুন্দরভাবে বাধা ছিল। ইনভেস্টিগেশনের পরে জানা যায় ওদের সবাই আগে থেকেই বাধা ছিল। হেনরিয়েটা বলে, সবকিছু যেন একটা স্বপ্নের মতো ছিল, তবে একটি লেসন স্পষ্ট, ফিউচারে টিমমেট বাছাই করার সময় আমি আরও সাবধান থাকব। ঠিক যেমন ডেনিস বলেছিল। ডেনিসও একটু গিল্টি ফিল করে, কারণ সে আগে ওদের সঠিকভাবে চেক করেনি, কিন্তু হেনরিয়েটা বলে, আমি শুধু হেল্প করেছি। ঠিক তখন তার পেট জোরে গ্রাউল করে, সে প্যানিক হয়ে বলে, আমি এখনো ব্রোক। ডেনিস হাসি দিয়ে বলে, যা মনের চায় অর্ডার করো, চিন্তা করে নয়। এ কথা শুনে হেনরিয়েটা সরাসরি সাইলি সুপ্রিম হাজিন স্টেক সেট অর্ডার করে। ডেনিস প্রায় শক হয়ে যায়, কারণ এটা মেনুর সবচেয়ে দামি আইটেম। হেনরিয়েটা সঙ্গে সঙ্গে ব্যাক অফ করে এবং সস্তা ডিশ নিতে চায়, কিন্তু ডেনিস বলে অর্ডার ক্যান্সেল করা যাবে না। সে আইলারকে বলে, আজ বাকি দিন ছুটি, শুধু ডিনারে যোগ দাও। ঠিক তখন নিয়মিত কাস্টমাররাও আসে এবং পালামা গ্রটান অর্ডার করে। কিছু সময়ের মধ্যে ডেনিস পারফেক্টভাবে কুকিং শেষ করে। সুপ্রিম হাজিন স্টেক সেট দেখেই হেনরিয়েটা এবং আইলারের চোখ ঝলঝল করে ওঠে। খেতে খেতে মেয়েরা প্রশ্ন করে, গত 2 দিন রেস্টুরেন্ট বন্ধ ছিল কেন? ডেনিস বলে, কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল। হেনরিয়েটা কৌতূহলী হয়ে পেছন থেকে ডেনিসকে নিজের হিরোর মতো মনে করতে থাকে। সে কিছু জিজ্ঞেস করতে চায়, ঠিক তখনই আরেকজন কাস্টমার আসে। পরের সকাল হেনরিয়েটা নন স্টপ কথা বলে যায়। শেষে যখন সে একটি প্রশ্ন করে, ডেনিস বলে, আমি ভাবিনি তুমি আমার সঙ্গে কথা বলছো। তারপর সাবধানে টপিক চেঞ্জ করে জিজ্ঞেস করে, কি খাবে? হেনরিয়েটা সরসারি নামের আইটেম অর্ডার করে। ডেনিস কাজ শুরু করে এবং বলে, আমি আসলে পুরো সময় তোমার কথা শুনছিলাম। পরে সে হেনরিয়েটার প্রশ্নের দিকে ফিরে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কেন নিজের জেন্ডার হাইড করতে চাচ্ছ? হেনরিয়েটার কাছে কোনো উত্তর থাকে না। ডেনিস বলে, যা তোমার সঠিক মনে হয় তা করো। এরপর সে হেনরিয়েটার সামনে স্টিমিং রামেন রাখে। হেনরিয়েটা চুপচাপ সেই কথাকে মনে রেখে নেয়। সে উঠে ব্যাকরুমে চলে যায় এবং ভিতরে ঢুকেই তার সব আর্মার খুলে ফেলে। যখন বাইরে আসে সে একদম আলাদা আউটফিটে থাকে। হাঁটতে হাঁটতে সে ভাবছে, মানুষ প্রায়ই নিজের কথা ভুলে যায়, কিন্তু আজ সে অনুভব করে নিজেকে যেমন আছে তেমনই থাকা বেশি ভালো লাগে। আইলিয়ার মাথা নাড়ে এবং হেনরিয়েটা লাজুক হয়ে যায়। সে আবার খাবার খেতে শুরু করে এবং প্রতিটি বাইট উপভোগ করে। ডেনিস তাকে দেখে খুশি হয়। হঠাৎ সে জিজ্ঞেস করে, তুমি কি পার্টিতে যোগ দিতে চাও? সে মনে করিয়ে দেয়, খাবার শেষ হলে চাকরি খুঁজতে হবে এবং সবকিছু ক্লিয়ার করতে হবে। যেমনই হেনরিয়েটা জানতে পারে যে ডেনিস ট্যাব মেনটেন করছে, সে প্যানিক মোডে চলে যায় এবং হইচই শুরু করে। এই কোলাহলের মাঝে দরজা স্লাইড করে এবং এক চকচকে অ্যাডভেঞ্চারার আসে। কামলি বসে মেনুর পিছনে লুকিয়ে যায়। ডেনিস সেই কাস্টমারকে দেখে কনফিউজড হয়ে যায়। যখন সে জিজ্ঞেস করে, এখানে কি ভালো পাওয়া যায়, ডেনিস কনফিডেন্টলি বলে, সবকিছু টপ নচ। কিন্তু এই উত্তর সেই গেস্টের জন্য সিদ্ধান্ত নেওয়াকে আরও কঠিন করে দেয়। কিছুক্ষণের কমপ্লেনের পরে শেফ একটি রেকমেন্ডেশন দেয়, কিন্তু কাস্টমার সঙ্গে সঙ্গে অস্বীকার করে, বলে, আমার রাইস খাওয়ার মন নেই। হেনরিয়েটা মধ্যবর্তী হয়ে জাম্প করে এবং কিছু সাজেশন দিতে শুরু করে। প্রথমে তার ফেভারিট পাস্তা, তারপর উডন। কোনোটাই গেস্টকে ইমপ্রেস করতে পারছে না। এটা দেখে ডেনিসের ধৈর্য ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে। তার ইরিটেশন স্পষ্ট হয়ে যায়। হেনরিয়েটা আবার হস্তক্ষেপ করে এবং শেফকে শান্ত করতে বলে। বাচ্চারা একটু ডিসাইসিভ হয়, এতে রেগে যাওয়ার কিছু নেই। তখন আইলিয়া কাস্টমারের কাছে গিয়ে সফটলি সাজেস্ট করে,
যদি সিদ্ধান্ত নিতে পারছো না তাহলে ফ্রাইড রাইস ট্রাই করতে পারো। ব্লু হেড গেস্ট সেই সাজেশন মেনে ফ্রাইড রাইস অর্ডার করে। এটা শুনে ডেনিসের মুখে হালকা একটি হাসি আসে এবং সে আবার কিচেনে চলে যায়। তার সাধারণ ফাইননেস নিয়ে সে ফ্রাইড রাইস পারফেক্টলি বানায়। উপরে সামান্য শিমস অ্যাড করে। যেমনই কাস্টমার প্রথম স্পুন মুখে দেয় সে হঠাৎ সেখানে ফ্রিজ হয়ে যায়। পিওর ওতে রিচ ডিলিশিয়াস ফ্লেভার ছেলেটাকে একদম মেল্ট করে ফেলে। যখন ছেলেটা খাচ্ছে ডেনিস হঠাৎ ক্যাজুয়ালি বলে, আমি লক্ষ্য করেছি তুমি এন্টার করার সময় একটু সাই করছিলে, মনে হচ্ছিল কারো সঙ্গে কথা বলতে চাইছো। ছেলেটা বলে, না এরকম কিছু না। ডেনিস কামলি বলে, যদি শেয়ার করতে চাও না কোনো প্রবলেম নেই। কিন্তু তারপরও ছেলেটা নিজে থেকেই খুলে বলে। সে বলে, প্রকৃত সমস্যা হলো আমার আশেপাশের মানুষের লেভেল অনেক কম। ছেলেটার কথায় ডেনিস সহ সবাই শক হয়ে যায়। ছেলেটার অ্যাটিটিউড দেখে স্পষ্ট বোঝা যায় সে নিজেই নিজের প্রশংসা করতে পছন্দ করে। তারপর সে ডেনিসকে জিজ্ঞেস করে, তুমি কি বিস্তারিত শুনতে চাও? ডেনিস না বলে, কিন্তু ছেলেটা তবুও বলার চেষ্টা করে। সে ব্যাখ্যা করে, মানুষদের মানসিকতা দুর্বল, শুধু প্রেস চায়, নিজেকে ঠেলে দেয় না যাতে একটি সত্যি টপ টিয়ার পার্টি তৈরি হতে পারে। ডেনিস হেনরিয়েটার দিকে দেখে বলে, একটু লজ্জা করো। হেনরিয়েটা ভ্রুভঙ্গ করে বলে, শেফ কখনো কখনো একটু বেশি রুড হয়ে যায়। এই সময় ছেলেটা টেবিলে হাত ঠেসে দাঁড়ায়, স্পষ্টভাবে সবাইয়ের অ্যাটেনশন চাইতে চাইছে। সে জোরে বলে, আমি এমন আনমোটিভেটেড অ্যাডভেঞ্চারদের সহ্য করতে পারবো না, এবং এমন অ্যাটিটিউড একেবারেই আনফরগিভেবল। তারপর সে আবার ব্লাফ করে বলে, আমি যখন আমার পার্টির সামনে এমন কথা বলেছিলাম তারা আমাকে কিক করে দিয়েছে। এটা শুনে ডেনিস অস্বস্তি বোধ করে এবং ভাবতে থাকে, আমার রেস্টুরেন্ট কেন সবসময় আউটকাস্টদের আকর্ষণ করছে। হেনরিয়েটা বলে, আমারও জানা নেই। ছেলেটা আবার কনফিডেন্টলি ঘোষণা করে, আমি শীঘ্রই এত শক্তিশালী হয়ে যাব যে সিলভার উইংয়ে যোগ দেব এবং তাদের সবচেয়ে শক্তিশালী উইজার্ড হব। ডেনিস সতর্ক করে বলে, যদি বেশি আত্মবিশ্বাসী হও একা পড়ে যাবে। খাবারের পর ছেলেটা পেমেন্ট করে এবং পরিচয় করায়, আমি ভিভিয়া স্ট্রেঞ্জ। সে বলে, পরের বার শিম ফ্রাইড রাইস অর্ডার করব। পরের বারও সে আসে, টাইম নষ্ট না করে অর্ডার দেয়। শলা ননস্টপ কথা বলে এবং ঘোষণা করে যে সে এখানে সবচেয়ে শক্তিশালী পার্টি নাইট মিস ট্রুপে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। সে বলে, আমার কাছে অনেক অ্যাডভান্সড স্কিল আছে এবং শীঘ্রই সিলভার উইংয়ে পৌঁছে যাব। ডেনিস খাবার নিয়ে আসে আর ছেলেটা তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেই থাকে। ডেনিস কোয়াইটলি আশা করে ছেলেটার এমন কোনো পার্টি মিলে যাক যা তাকে সত্যি গ্রো করতে সাহায্য করবে। এরপর ডেনিস ছেলেটার প্রথম কোয়েস্ট নিয়ে জিজ্ঞেস করে। ভিভিয়া বলে, আমি পঞ্চম তলার আশেপাশ থেকে টেস্ট সিনথেসিস মেটেরিয়ালস সংগ্রহ করতে যাচ্ছি। এটা শুনে ডেনিস একটু আনইজি হয়। সে তার সার্চ স্কিল ব্যবহার করে দেখতে পায় যে ছেলেটার লেভেল মাত্র 17। ছেলেটার এজ অনুযায়ী লেভেল ভালো মনে হলেও ডেনিস জানে যে পঞ্চম তলা সাধারণত মিড 30 মানুষের জন্য। সে জিজ্ঞেস করে, তোমার মনে হয় না এটা একটু বেশি ডিপ? ছেলেটা কনফিডেন্টলি বলে, পার্টির সব মেম্বার আমাকে সাপোর্ট করবে। ডেনিস মনে করে কিভাবে ছেলেটা অ্যাডভান্সড স্কিলের ব্লফ করছে। এখন মনে হয় হয়তো ছেলেটা শুধু বই পড়েছে আর নিজেকে কনভিন্স করেছে যে সে সব ব্যবহার করতে পারবে। লেভেল আসলে স্কিলের কোয়ান্টিটি আর কোয়ালিটি রিফ্লেক্ট করে। যদি সত্যি এত স্কিল থাকতো লেভেল অনেক বেশি হতো। ভিভিয়া বলে, এটা শুধু দেখায় পার্টি তার প্রতি কতটা এক্সপেকটেশন রাখে। ডেনিস তারপরেও কিছুটা কনসার্ন ফিল করে। ছেলেটা একটু কনডিসেন্ডিং টোনে বলে, একজন শেফের মতো তোমার হয়তো এটা বোঝা যাবে না, কারণ হয়তো তুমি কখনো ডানজনে গিয়েই না। ডেনিস শুধু প্লে অ্যালং করে, যদিও সে শেষবার 37 তলায় গিয়েছিল। যাওয়ার সময় ছেলেটা বলে, পরের বার ক্র্যাব ফ্রাইড রাইস খাবো। কিছুক্ষণ পরে ডেনিস আর আইলেয়ার শপিং করতে বের হয়। ছোট্ট মেয়েটা খুব সুন্দরভাবে ডিম আর মাংস গোনে যাতে কিছু মিস না হয়। এদিকে ডেনিস নিজের চিন্তায় ডুবে যায়। ভিভিয়ার কথা ভাবছে, হয়তো সে এখনো পঞ্চম তলায় পৌঁছেছে। সে ভাবছে ছেলেটাকে কি থামানো উচিত ছিল, কিন্তু পরে নিজেকে বুঝিয়ে দেয়। আইলিয়ার তার কাপড় টানতে টানতে বলে, আমি আশা করি ভিভিয়া নিরাপদ থাকবে। ঠিক তখন দুইজন অ্যাডভেঞ্চারার পাশ দিয়ে যায় কথা বলতে বলতে। তারা বলে তাদের ক্যাপ্টেন হপার ইচ্ছাকৃতভাবে ভিভিয়াকে পঞ্চম তলায় পাঠিয়েছিল, শুধু দেখার জন্য সে সার্ভাইভ করে কিনা। এটা শুনে ডেনিসের মুখ কড়া হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে দুজনকে ধরে এক ব্যাগে ঘষিয়ে মাটিতে ফেলে দেয়। দুজনই তাদের অস্ত্র বের করে এবং বলে যে তারা নাইট মিস ট্রুপের মেম্বার, কিন্তু তারপরও মার খাচ্ছে ঠিক তারা নিজেরাই। ডেনিস কোয়াইটলি সব ইনফো বের করে এবং সেখান থেকে চলে যায়। পিছনে এসে আইলেয়ারের কাছে সে সরি বলে আর জানায় আজ রেস্টুরেন্ট বন্ধ থাকবে। আইলেয়ারও ওরিড মনে হচ্ছে এবং নরমভাবে বলে, সেফ থেকো। ডেনিস হাসি দিয়ে বলে, চিন্তা করো না। ঠিক তখন ডানজনের পঞ্চম তলায় ভিভিয়া প্যানিক মোডে দৌড়াচ্ছে। গবলিনদের দিকে চিৎকার করে বলছে দূরে থাক। তার সাথে যাওয়া অ্যাডভেঞ্চারাররা তাকে আগে ছেড়ে গেছে, বলেছে এটা একটি টেস্ট এবং ক্যাপ্টেন হপার তার উপর অনেক আশা রাখে। ভিভিয়া ভয় পায়, মনে করছে যদি শুধু 3rd লেভেল পর্যন্ত পৌঁছাতে পারি তবে সেফ থাকব। কিন্তু দৌড়াতে দৌড়াতে সে পড়ে যায় এবং হঠাৎ তার পায়ের চারপাশে লতা উঠে আসে এবং এখান থেকে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে যায়। ভিভিয়া পুরো শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু লতাগুলো যেন জীবিত হয়ে ম্যাজিক পালস ছাড়ছে। সে স্পেল কাস্ট করার চেষ্টা করে যাতে ম্যাজিক ভেঙে যায়, কিন্তু হঠাৎ তার মাথা পুরো খালি
খালি হয়ে যায়। ইনক্যান্টেশন মনে পড়ে না। প্যানিক মোডে এসে ভাবতে থাকে যখনই গাবলিনরা কাছে আসবে তারা আমাকে ছিঁড়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে সেখানে হাজির হয়। সে লতাগুলো কেটে দেয় এবং সঠিক স্পেল ব্যবহার করে তাকে বাঁচায়। যখন সে ভিভিয়াকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে আসে, ভিভিয়া উপরের দিকে তাকিয়ে ধন্যবাদ দেয়, স্পষ্টতই ইমপ্রেসড যে মেয়েটি স্পেল ব্রেকিং ম্যাজিক জানে। মেয়েটি কোয়েটলি বলে, এখন রিল্যাক্স করার সময় নেই, আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। ভিভিয়া জিজ্ঞেস করে, তুমি কি হারিয়ে গিয়েছিলে? মেয়ে বলে, আমার পার্টিও আমাকে ছেড়ে চলে গেছে যখন আমি এই ট্র্যাপে পড়েছিলাম। এরপর কেউ সাহায্য করতে আসেনি। তাহলে আমাদের একসাথে থাকা উচিত, হয়তো কেউ রেস্কিউ করার জন্য আসবে। ভিভিয়া ধীরে বলে, আমার জন্যও কেউ আসবে না। দুজন বসে কথা বলে এবং ধীরে ধীরে তারা বুঝতে পারে তারা কতটা আলাদা। ঠিক তখন আবার গাবলিনরা কাছে আসে। ভিভিয়া তৎক্ষণাৎ হিরো হবার চেষ্টা করে এবং বলে, আমি ডিকয় হব যাতে সিনথিয়াকে পালানোর সময় মেলে। সিনথিয়া মানা করে। সে ভিভিয়াকে বলে, একটু থামো আর হেল্পের জন্য অপেক্ষা করো। কিন্তু ভিভিয়া জেদ ধরেছে। সে বলে, আমি তোমার জীবন বাঁচানোর ঋণ চুকাতে চাই। আর থামেনি, সরাসরি দৌড়ে যায়। কেউ তাকে বাধা দেওয়ার সুযোগ পায় না। গাবলিনদের সামনে দাঁড়িয়ে এসে চিৎকার করে, সিনথিয়াকে বেঁচে থাকতে হবে, আর নিজের জীবন ঝুঁকিতে ফেলে মনস্টারদের সামনে লাফ দেয়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, ভাবছে হয়তো সিনথিয়া সেফ বের হয়েছে। তারপর পাম নামে একটি ডিফেন্সিভ স্পেল কাস্ট করে গাবলিনদের থামানোর জন্য। স্পেল কিছুক্ষণ কাজ করে, কিন্তু তারপর ক্রিচাররা ভেঙে ফেলে এবং ভিভিয়ার দিকে দৌড়ায়। ঠিক সেই মুহূর্তে ডেনিস এসে হাজির হয়। এক চিপ বাজেট মাস্ক পরে সে নিজের স্পিল ব্যবহার করে গাবলিনদের একটি বড় কুকিং পটের ভিতরে ফাঁদে ফেলে দেয়। ভিভিয়া শকে চিৎকার করে, আঙুর দেখিয়ে বলে মনস্টার, আর প্যানিকে বারবার পাম স্পেল কাস্ট করার চেষ্টা করে। ডেনিস তাকে ডান্ট দেয়। তখন ভিভিয়ার কাছে রিয়েলাইজেশন আসে মাস্ক পরা মানুষটাই ডেনিস। ডেনিস মাস্ক খুলে ফেলে এবং জিজ্ঞেস করে মাস্ক পরার পয়েন্টটা কি ছিল। এরপর গাবলিনদের সামনে সুইসাইড স্টান্ট করার জন্য ভিভিয়ার মাথায় একটা চড় মারে। ডেনিস যখন তাকে টেনে নিয়ে যেতে চায়, ভিভিয়া ধীরে বলে, সেখানে কেউ আরও ছিল, হয়তো সিনথিয়া পালিয়েছে। কিন্তু ডেনিস বলে, আমি আসার সময় কেউ দেখিনি। ভিভিয়া নিকটস্থ একটি হোলের দিকে ইঙ্গিত করে, হয়তো ওখানেই, কিন্তু দেখলে শুধু কারো পুরানো কঙ্কাল ধ্বংসাবশেষ পাওয়া যায়। মনে হয় অনেক আগেই মৃত্যু হয়েছিল। পরে গিল্ডে জানা যায় সেই মেয়ে সিনথিয়া ড্রেড ছিল, একজন অ্যাডভেঞ্চারার যে ১৩ বছর আগে পঞ্চম তলায় তার পার্টি থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুজন মিলিত হয়ে তার অবশিষ্টাংশ সংগ্রহ করে এবং একটি প্রপল গ্রেভ দেয়। ডেনিস বলে, আমি শুনেছি ফ্যারেন অ্যাডভেঞ্চারারদের আত্মা মাঝে মাঝে জীবিত মানুষদের রক্ষা করে। এটি শুনে ভিভিয়া ভেঙে পড়ে এবং কেঁদে ফেলে। ভিভিয়া সিনথিয়াকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য এবং প্রমিস করে যে সে তার কবরের কাছে আসবে এবং একদিন নং ওয়ান উইজার্ড হবে যে সিনথিয়ার মতো মেয়েদের সুরক্ষা দেবে। রেস্টুরেন্ট ফেরার পথে ডেনিস হালকা থাপ্পড় দেয় এবং বলে, একটু চিয়ার আপ হয়ে যাও যাতে সিনথিয়া শান্তি দিয়ে বিশ্রাম নিতে পারে। কিন্তু ভিভিয়া শুধু গভীর নিঃশ্বাস নেয় এবং বলে, আমার একটু সময়ের জন্য দুঃখিত থাকার অধিকার তো থাকা উচিত। পরের দিন নাইট স্ট্রুপ এইচকিউতে একজন মানুষ বোকাল নামের একটি মেয়েকে ডাক দিয়ে তার ওপর চিৎকার করতে শুরু করে। বলছে, রিপোর্ট বানাতে অনেক সময় নিয়েছ। বোকাল বারবার মাফ চাইছে, কিন্তু সে থামছে না এবং তাকে নিরন্তর বুলি করছে। বোকাল সাহস করে বোঝানোর চেষ্টা করে যে নাম্বার ম্যাচ করছে না, কিন্তু সে কাগজের বান্ডিল তার মাথায় দেয় এবং বলে, যতক্ষণ নাম্বার ম্যাচ না হয় কাজ চালিয়ে যাও। সেই রাত বোকাল পুরো রাত জেগে শেষমেশ ভুল ধরতে সক্ষম হয়। আসলে নাম্বার মিসম্যাচ ছিল কারণ তার সিনিয়র কাজই স্লপি করেছিল। এই ভাবতে ভাবতে সে মনে করে কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তার পেট জ্বলে গড়গড় করতে শুরু করে। তখন বুঝতে পারে লাঞ্চও খায়নি, ডিনারও খায়নি, আর সব রেস্টুরেন্টও বন্ধ। হঠাৎ মনে পড়ে নতুন একটি রেস্টুরেন্ট সম্প্রতি খোলা হয়েছে, কিন্তু পৌঁছালে দেখে আতলিয়ার বাইরে দাঁড়িয়ে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। এটা দেখে তার সব আশা ভেঙে যায়। কিন্তু আতলিয়ার তাকে লক্ষ্য করে এবং ভিতরে নিয়ে ডেনিসকে অনুরোধ করে ক্লোজিংয়ের আগে শেষ একজন কাস্টমার সার্ভ করো। ভিভিয়া এটা দেখে একটু সারপ্রাইজড হয়। হেনরিয়েটা বলে, একজন কাস্টমারের জন্য কিছুই ক্ষতি হবে না। ডেনিসও বোকালকে স্বাগত জানায় এবং বলে, যা খুশি অর্ডার করতে পারো। সিটে বসে বোকাল ডেলি স্পেশাল অর্ডার দেয়। ডেনিস যখন রান্না করছে তখন বোকাল চুপচাপ কাউন্টারে হেনরিয়েটা ও ভিভিয়াকে হেসে খেলে দেখে। তাদের হাসতে গল্প করতে দেখে তার মনে কিছুটা ঈর্ষা জন্মায়। তার জীবন শুধু কাজের মধ্যে ঘুরপাক খাচ্ছে, না বন্ধু না অবকাশের সময়। এই জন্যে সে ভাবছে হয়তো এখান থেকেই তার সোশ্যাল লাইফ শুরু করতে পারবে। কিছুক্ষণের মধ্যেই ডেনিস তার সামনে প্লেট রেখে দেয় আর বোকাল শুধু খাওয়া দেখেই থাকে। এ তো পারফেক্ট মনে হয়। ডেনিস বলে, ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে ফেল। যখন বোকাল সস ডিপ করে প্রথম বাইট নেয় তার চোখ ঝলমল করে ওঠে। সে বলে, জীবনে কখনো এমন স্বাদ পায়নি। এটা শুনে হেনরিয়েটা হাসে এবং বলে, ডেনিস যা বানায় সবই সুস্বাদু হয়। হেনরিয়েটা তার ফেভারিট ডিশগুলো গুনতে শুরু করে এবং ভিভিয়া বিস্মিত হয় এত কিছু সে কিভাবে জানে। তারপর হেনরিয়েটা গর্বিতভাবে
নীরবে বলে, আমি রেস্টুরেন্টের প্রথম কাস্টমার। ডেনিস সঙ্গে সঙ্গে ঠিক করে বলে, প্রথম কাস্টমারের পাশাপাশি তুমি প্রথম মুছারো, আর তাই বেশি কমফোর্টেবল, কারণ পরে পেমেন্ট করতে দেয়। ডেনিস বলে, যাও কোনো জব খুঁজে নাও। হেনরিয়েটা সঙ্গে সঙ্গে ঘুরে বলে, ভিভিয়ারও তো কোনো জব নেই। তাদের তর্ক দেখেই বোকাল হঠাৎ হেসে ফেলে। ডেনিস ডিস্টারবেন্সের জন্য ক্ষমা চায়, কিন্তু তখনই সবাই থেমে যায়, কারণ বোকাল হঠাৎ কাঁদতে শুরু করে। তার মাথায় ঘুরছে এই জায়গা কতটা অসাধারণ, ভদ্র মানুষ, দারুণ খাবার, আর তার নিজের জীবন শুধু অপমান আর নিদ্রাহীন রাত দিয়ে ভরা। প্রতিদিন সকালে সে ভাবত, কাশ সব শেষ হয়ে যাক। তারপর তার শৈশব মনে পড়ে, যখন সে তার ম্যাজিক স্কিল দিয়ে পরিবারের সবাইকে ইমপ্রেস করেছিল। তার পেরেন্টস বছরগুলো ধরে টাকা বাঁচিয়ে তাকে গ্রাম থেকে বাইরে পাঠিয়েছিল, যাতে সে বড় উইজার্ড হতে পারে। স্কুলের হেডমাস্টার পর্যন্ত তার কাছে ইমপ্রেসড ছিল এবং জব অফারও করেছিল। কিন্তু বোকাল বাস্তবভাবে নিজের অর্থ উপার্জন করে বাড়ি পাঠাতে চেয়েছিল, তাই শহরের শক্তিশালী গিল্ড জয়েন করেছিল। প্রেজেন্টে পেরে আসার সময় হেনরি এটা লক্ষ্য করে যে বোকাল চলে যাচ্ছে এবং জিজ্ঞেস করে, ঠিক তো আছো? ভিভিয়া বলে সে নাইটমেস্ট ট্রুপের জন্য কাজ করে, সেই গিল্ড যেটা তাকে ইম্পসিবল মিশনে পাঠিয়েছিল। আমি বোকালকে শুধু একবার দেখেছি, কিন্তু সেখানে তার সঙ্গে যে ট্রিটমেন্ট হয় তা বেশ চিন্তাজনক। এটা শুনে হেনরি এটা ডেনিসকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু করতে পারো? ভিভিয়াও এগিয়ে আসে, কিন্তু ডেনিস বলে, আমি শুধু এক কুক, আমার কাজ মানুষকে খাওয়ানো, আর এই প্রবলেম বোকালকে নিজেই মোকাবিলা করতে হবে। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরে কি হবে? ডেনিস কি সাহায্য করবে? এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।